আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন Realme GT7 Pro। এটা বাজারের প্রথম স্মার্টফোনগুলোর একটা, যাতে নতুন Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। বাট আনলাইক আদার্স, Realme এই স্মার্টফোনটাকে দিয়ে বেসিক্যালি ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরিটাই টার্গেট করছে। সো ভিউয়ার্স, আমি আকিব রাজ আছি টেকবার্সের পর্দায় এবং আপনারা দেখছেন Realme GT7 Pro এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। স্পেশাল থ্যাঙ্কস টু টেকএনটক ফর দ্য রিভিউ ইউনিট সাপোর্ট। Realme GT7 Pro এর বেলায় এই ব্যাপারটা খুব সহজে অনুমেয়, বিকজ চায়নাতে 3600 ইউয়ান বা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটা কিন্তু খুবই কঠিন একটা প্রাইস টু পারফরমেন্স রেশিও অফার করতেছে, যেটা কিন্তু এই বেঞ্চমার্ক অ্যানালাইসিসটা না দেখা পর্যন্ত খুব ভালোভাবে বোঝা যাবে না। তো এই স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসরে ব্যবহৃত হয়েছে 8টি কোর এবং এর প্রাইম কোরের ক্লক ফ্রিকোয়েন্সি কিন্তু 4.32 গিগাহার্টজ, যেটা খুবই হাই, এবং এটা বিল্ড হয়েছে TSMCর সেকেন্ড জেনারেশন 3rd ন্যানোমিটার নোডে। তো এই প্রসেসরটা অ্যান্ট্রোতে স্কোর করেছে 27,46,000 প্লাস। তারপর গিগবেঞ্চে এটা সিঙ্গেল করে স্কোর করেছে 2885, হুইচ ইজ রিয়েলি ক্রেজি, আর মাল্টি করে 8,918। সেই সাথে 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম এবং স্টিল নোমাড লাইটে টেস্ট করেছি, এবং এইখানে যে স্কোরটা আমরা পাচ্ছি সেটা খুবই ইমপ্রেসিভ। বলার অপেক্ষাই রাখে না যে এই ফোনটা প্রিটি মাচ সব ধরনের গেম হ্যান্ডেল করতে পারবে। সেই সাথে এর রে ট্রেসিং পারফরমেন্সটা দেখার জন্য সোলার বেতে টেস্ট করে দেখলাম, এখানে 10,677 স্কোর এসেছে, এবং এই স্কোরটা কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 এর প্রায় কাছাকাছি। সো আমরা এবার একটু 9400 এর সাথে একটু কম্পেয়ার করে দেখি কি অবস্থা। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 এবং স্ন্যাপড্রাগন 8 এলিটের পারফরমেন্সের ডিফারেন্স। স্কোরের মধ্যে খুব বড় একটা ডিফারেন্স নাই, ভালো করে খেয়াল করলে দেখবেন যে সিপিইউর দিক থেকে স্ন্যাপড্রাগন 8 এলিট আগে আছে, কিন্তু জিপিইউর দিক থেকে মিডিয়াটেক আগে আছে, যেটার আরও কিছু প্রমাণ পাওয়া যায় পরবর্তী টেস্টিংয়ে। তো তার আগে আমরা একটু দেখি গিগবেঞ্চের কি অবস্থা। সো স্বাভাবিকভাবেই স্ন্যাপড্রাগন 8 এলিটের পারফরমেন্স কোরগুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হওয়ার কারণে সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোর এখানে মোটামুটি কিছুটা তফাৎ আছে। এরপর যখন 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে যাব, আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়াটেক কিন্তু অনেকটাই বেটার পারফর্ম করেছে। তো যে কয়েকটা বেঞ্চমার্ক দেখলেন, আমি ভাবছিলাম এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 এর সাথে বিশাল বড় একটা গ্যাপ হবে, বাট এত বড় গ্যাপ দেখা যাচ্ছে না। সো এখন বর্তমানে বাজারে খুব টাইট কম্পিটিশন আছে বলাই যায় যে স্ন্যাপড্রাগন 8 এলিট এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 9400। একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যান্ট্রোতে স্কোর একটু বেশি হয়ে গেলে যে সেই প্রসেসরটা আসলে খুব বেশি ভালো হয়ে যায়, ব্যাপারটা কিন্তু সেরকম না। রিয়েল লাইফ ইউসেজের ব্যাপারও আছে, আবার প্রসেসরটা কিভাবে তৈরি হয়েছে, অ্যান্ড দেন প্রসেসরটা আসলে পুরো ইকোসিস্টেমের সাথে ঠিক কতটা অপটিমাইজ, এই অনেক কিছু ব্যাপার আছে যেটা আসলে বেঞ্চমার্কের মধ্যে উঠে আসে না। আই মিন সিনথেটিক বেঞ্চমার্ক আর কি। সো এই বিষয়টা আমাদেরকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে থেকেই বুঝে নিতে হবে আর কি। তো ফোনটাতে প্রথমেই খেলেছি কারেক্ট স্ট্রিট, এবং এই গেমসটা খুবই হাই ডিমান্ডিং একটা গেম, ভালো প্রসেসর না হলে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। সো 8 এলিটের জন্য একটা ভালো একটা কম্পিটিশন ছিল এই গেমসটা, এবং এই ফোনটাতে আমি এই গেমসটা খেলে কিছুটা অবাক হয়েছি, বিকজ একদম ফুল ম্যাক্সড আউট গ্রাফিক সেটিংসে এটা একদম বাটারি স্মুথ চলেছে, সিঙ্গেল একটা ফ্রেম ল্যাগ বা স্টার্টারিং কিচ্ছু দেখা যায় নাই, যে ব্যাপারটা আমাকে কিছুটা ভাবিয়েছে, বিকজ এই মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 কিন্তু মোটামুটি বেশ কিছুটা ল্যাগ এবং স্টার্টারিং দেখতে পাওয়া গেছিল। ল্যাগ না ঠিক, স্টার্টারিং, বাট এইখানে দেখতে পাওয়া যাচ্ছে একদম বাটারি স্মুথ। এরপর এই ফোনটাতে আমি এজ অফ এম্পায়ারটা খেলেছি, এই গেমসটাও খুবই হাই ডিমান্ডিং একটা গেম, এবং এই গেমসটা 6 এফপিএস দিতে গিয়ে খুবই কষ্ট হয়ে যায়। সেখানে এই ফোনটা অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 এলিট একদম ম্যাক্সড আউট গ্রাফিক সেটিংসে ইজিলি 60 এফপিএস দিতেছে এই গেমসটা, যেটা দেখে আমি কিছুটা অবাক হয়েছি। তার চেয়েও বেশি অবাক হয়েছি টেম্পারেচারের পারফরমেন্সটা দেখা, যদিও এটা আসলে কম্প্রিহেন্সিভ টেস্টিং না, বাট স্টিল এই ফোনটাতে আমি টুকটাক গেমস খেলছি, এবং মোটামুটি 15 মিনিটের কারেক্ট গেমিং সেশন শেষে এই ফোনটাতে আমি সর্বোচ্চ 38 কি 37 ডিগ্রি 37-8 ডিগ্রি সেলসিয়াসের মতোই পাচ্ছিলাম, মানে এর বেশি যাচ্ছিল না। আমি যদি বেঞ্চমার্ক করতে যাইতেছি তখন দেখা যাইতেছিল 40-এর আশেপাশে টেম্পারেচার দিচ্ছে। তারপর এই ফোনটাতে পাবজিটা একটু টেস্ট করে দেখছিলাম যে 120 এফপিএস আছে কিনা। সো আনফরচুনেটলি এই মুহূর্তে 120 এফপিএস নাই, বিকজ একে তো প্রসেসরটাও নতুন, তার উপর এই ফোনটাও নতুন। সো আশা করা যায় 2-1 দিন পরে হয়তো বা এই প্রসেসর আপনারা 120 এফপিএস এ পাবজি খেলতে পারবেন। তাছাড়া এটার মাল্টিটাস্কিংটাও চমৎকার ছিল, খুব বড় বড় সাইজের বেশ কয়েকটা গেম এবং বড় বড় অ্যাপ্লিকেশনস অ্যাট দ্য সেম টাইম আমি রানিং রাখতে পারতেছিলাম, এটা খুবই ভালো একটা বিষয়, এবং ফ্ল্যাগশিপ থেকে এটাই আমরা আশা করি। আর লাস্টলি যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলতে হয়, আসলে প্রথম দিনে আমি ফুল হেভি ইউসেজে ছিলাম। সো আমি হেভি ইউজে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম বের করে এনেছি, তাও 22% ব্যাটারি চার্জ বাকি। তার উপর আবার এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, প্রচুর পরিমাণে পাওয়ার ইউজ করতেছে। সো ফার আমি যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাইছি, এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ। এই ফোনের র্যাম আর রমের স্পিডটা পুরোই পারফেক্ট। এটা আমি গেস করতেছি ইজিলি অ্যাটলিস্ট 4টা বছর ফোনটাকে চালানো যাবে স্মুথলি উইদাউট এনি ল্যাগ অর স্টার্টার। একটা ফোন ল্যাগ বা স্টার্টার দেওয়ার পেছনে দুইটা রিজন সবচেয়ে বড়, একটা হচ্ছে প্রসেসর নিজে উইক হয়ে যাওয়া, আর একটা হচ্ছে ভেতরকার র্যাম এবং রমের স্পিডটা এনাফ না হওয়া।
তো প্রথম ক্রাইটেরিয়া কিন্তু এই ফোনটা পারফেক্টলি মিট আপ করে ফেলেছে। দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা হচ্ছে প্রসেসরটা, এটাও যথেষ্ট পাওয়ারফুল। সো আমি 4 বছরটা হয়তো একটু বেশি কম বলে ফেলছি। আশা করা যায় ফোনটা আরো অনেক বেশি লং লাস্টিং করবে। তার সাথে আবার ব্যাটারির যে ব্যাপারটা আছে, আমার মনে হয় Realme খুব চিন্তা ভাবনা করে ব্যাটারি বিষয়টা নিয়ে ভাবছে, বিকজ এই ফোনটা আমি মনে করি তার পারফেক্ট স্পেসের ইউটিলাইজেশন করেছে। 6500 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি, সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জার। এটা দিয়ে এই ফোনটারে আমার ফুল চার্জের টাইমটা আমি মাপতে পারিনি, বাট 20 মিনিট চার্জ করে আমি মেপে দেখছি 1% থেকে 65% চার্জ হয়ে যাচ্ছে, যেটা ব্লেজিং ফাস্ট। বিল্ড কোয়ালিটির বিষয়টাতে ফোনটার খুব একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে আমার কাছে। আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনটা আসলে এমন একটা লুক নিয়ে আসলে আসছে যে আপনি বুঝবেনই না যে এখানে প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি থাকতে পারে। এই ফোনটাতে যে অ্যালুমিনিয়াম ফ্রেমটা ব্যবহার করা হয়েছে, এটা ডেফিনেটলি খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। আনফরচুনেটলি ফোনটার পেছন সাইডে যে ব্যাক প্যানেলটা ইউজ করা হয়েছে, এটা প্লাস্টিক। লুকের দিক থেকে স্মার্টফোনটা 50-50 পজিশনে আছে বলে আমার কাছে মনে হচ্ছে, বিকজ অনেকের কাছে লুকটা ভালো লাগবে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। ক্যামেরা বাম্পের ডিজাইনটা দেখে আসলে অনেস্টলি স্পিকিং Xiaomiর একটা Redmi K সিরিজের একটা ফোন ছিল, প্রবাবলি K60, ওই ফোনের ক্যামেরার বাম্পের মতো লাগতেছে কিছুটা। তবে যেই বিষয়টা Realme আসলে ক্যাচ আপ করেছে, ভালো লাগছে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমান ট্রেন্ড। ফ্ল্যাগশিপে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে ফ্ল্যাট সাইড আর হচ্ছে এজ খোলা হবে কার্ভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেটার চারদিকেই কার্ভ করা হালকা, পেছন সাইডেও কার্ভ করা হালকা, কিন্তু সাইডে বডি ফ্রেমটা কিন্তু এখানে আবার ফ্ল্যাট। এখানে ব্রাশ মেটালের মতো একটা লুক দেওয়া হয়েছে, আর ওভারঅল যে কালারটা অনেকটা তামার মতো দেখতে। যদিও অনেকেই দেখছে যে এই ফোনের মার্স কালারটা নিয়ে অনেক বেশি মানে ওইটার দিকে তাকায় আছে আর কি, অন্য কোনো কালার তারা দেখতে চাইতেছে না। নট অনলি দ্যাট, এই ডিসপ্লে চারদিকের বেজেলের পরিমাণটা কিন্তু সমান, সিমেট্রিক্যাল বেজেল, যা আসলে ফোনের ফ্রন্ট লুকটাকে অনেকটা ইমপ্রুভ করে দিয়েছে। তো ফোনটা আপনারা আরো পাচ্ছেন আয়ার রিমোট, ডান পাশে পাচ্ছেন পাওয়ার এবং ভলিউম বাটন, উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, স্টেরিও স্পিকারের সেকেন্ড ইউনিট, বাম পাশে কিছু নাই, নিচের দিকে মাইক্রোফোন, স্টেরিও স্পিকার, সিম ট্রে স্লট এবং টাইপ সি পোর্ট। এবং সর্বোপরি এই ফোনটাতে IP69 এবং IP68 রেটিং আছে। এই জিনিসটা আসলে মানে কি? আমি তাদের চাইনিজ ওয়েবসাইট পড়ে আমি যেটা বুঝলাম আসলে যে এই ফোনটা Realme IP68 কোয়ালিফাইড হিসেবেই তৈরি করছিল, কিন্তু ফোনটারে যখন তারা টেস্টিং করতে গেছে সার্টিফিকেশন দেওয়ার জন্য, তারা ফোনটার IP69 এ টেস্টিং করছে। মানে একটা ডিভাইস IP69 সার্টিফাইড হওয়ার জন্য যে টেস্টিং এ সার্ভাইভ করতে হবে, এই ফোনটা সেই টেস্টিং গুলো সার্ভাইভ করছে, বাট ফোনটা IP68 ইকুইভ্যালেন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। দ্যাট মিনস Realme আপনারা বলতে চাইতেছে যে দেখেন ভাই, আমি একটা ফোন বানাইছি, IP68 দিতে চেয়েছিলাম, কিন্তু দেখতেছি যে না, ফোনটা বেশি ভালো ওয়াটার প্রোটেক্টেড হয়ে গেছে, IP69 এর মতো বিহেভ করতেছে, সো আমার ফোনের দাম 5000 টাকা বেশি, কেনেন আপনি। কিন্তু এটার বাটখারা মার্কা সাইজ আর ওজন, এটা আমার আসলে পছন্দ হয় নাই। অ্যাজ ইফ লাইক আমার যদি এই ফোনটা কেউ বলতো যে আপনার ডেইলি ড্রাইভার হিসেবে কিনবেন কিনা, আমি এই ফোন অ্যাটলিস্ট ডেইলি ড্রাইভার হিসেবে কিনবো না। আমার যদি মাথায় এরকম চিন্তা থাকে যে আমার আসলে ফ্ল্যাগশিপ কিলার লাগবে, একদম বেস্ট পারফরমেন্সটা লাগবে, তাহলে আমি এই ফোনটা কিনতে পারি। লাইক এই ফোন আমি কিনে আমি ঘরে ফেলা রাখবো, যখন গেমস খেলে তখন এসে খেলবো, আর ধরবো না, এরকম হতে পারে। বাট এই ফোনটা রেগুলার ইউসেজের ফোন না ভাই, এটা অতিরিক্ত ভারী, অতিরিক্ত বড়, অতিরিক্ত আনকমফোর্টেবল। তো সামনের দিকে কিন্তু 6.78 ইঞ্চ সাইজের 120 হার্টজ এলটিপিও স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটা একটা বিশেষ ডিসপ্লে যেটা মূলত খুবই ফ্লেক্সিবল হয়ে থাকে, যার ফলে আমরা ফোল্ডিং ডিভাইসগুলোতে এই ডিসপ্লেটা ব্যবহার হতে দেখেছি। এবং একই সাথে এই ডিসপ্লের উপর পোলারাইজার নাই, যার ফলে এটা আসলে অনেক বেশি পরিমাণ ব্রাইটনেস ক্রিয়েট করতে পারে। ফলে এই ডিসপ্লেটা আমাদেরকে গ্লোবাল পিক ব্রাইটনেস দিচ্ছে 2000 নিটসের মতো, এবং এইচডিআর কন্টেন্ট দেখার সময় লোকাল পিক ব্রাইটনেস আসবে সর্বোচ্চ 6000 নিটস পর্যন্ত। সো ব্রাইটনেসের দিক থেকে অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেড এটা। আর ডিসপ্লে যে কালার রিপ্রোডাকশন, এটাও খুবই চমৎকার। ফর দ্য প্রাইস অ্যান্ড অ্যাজ এ ফ্ল্যাগশিপ অর ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, ডিসপ্লেটা আমার কাছে পারফেক্ট লাগছে। আর হ্যাঁ, যেহেতু এলটিপিও ডিসপ্লে, সো এটা 1 হার্টজ পর্যন্ত স্কেল করতে পারে। দ্যাট মিনস এটা একই সাথে ব্যাটারির উপরও চাপ কমায়। এখন দেখা যাক কোন আপডেটের পর আসলে ডিসপ্লের উপর গ্রিন লাইন পড়ে আর কি। আশা করা যায় এই ফোনটাতে কোনো গ্রিন লাইন পড়বে না। এটা আসলে একটা বর্তমানের প্রধান মাথা ব্যথা হয়ে গেছে, বিকজ কেউ বলতে পারতেছে না গ্রিন লাইন কেন পড়তেছে, বাট পড়তেছে, পড়ে গেলে দেখা গেছে লাখ টাকার জিনিসটা পুরা জাস্ট খেলনা হয়ে যেতেছে। তো ফোনের স্পিকারটা ইউজ করলাম, আমার কাছে খুবই চমৎকার লাগছে স্পিকারটা। আনবিলিভেবলি সাউন্ডের ক্ল্যারিটি পাইছি, আবার সাউন্ডের মধ্যে ডেপথও আছে। আবার একই সাথে এই ফোনের যে হ্যাপটিক মোটরটা, এটা অলমোস্ট পুরো সিস্টেম জুড়ে বিভিন্নভাবে ইন্টারাক্ট করে, ফিডব্যাক দেয়, যেটা আসলে ওভারঅল পুরো স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্সটাকে আসলে অনেক ইমপ্রুভ করে ফেলেছে। আবার সাথে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, এটা কিন্তু জোস একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এই ফোনটাতে কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এবং আমি ব্যবহার করে বলতেছি দিস ইজ ডেফিনেটলি জেনুইন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলোতে অনেকবার ট্যাপ করা লাগে, সেখানে এটাতে মাত্র 3বার ট্যাপ করেই ফুল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেজিস্ট্রেশন হয়ে গেছে।
অ্যান্ড দেন আনলকিং স্পিডটা আমার দেখা এখন পর্যন্ত ফাস্টেস্ট। এর চেয়ে ফাস্ট প্রবাবলি আমি আগে কখনো এক্সপেরিয়েন্স করি নাই। এবং একই সাথে এই সেন্সরের সুবিধা হচ্ছে যে এটা অপটিক্যাল বেসড যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে তার থেকে অনেক বেশি সিকিউর এবং এটা আঙ্গুল ভেজে থাকলেও কাজ করে। তো ক্যামেরা ডিপার্টমেন্টে এসেই হোঁচট খেয়েছে এই রিয়েলমি। যদিও এই ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরি স্মার্টফোনের একটা প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এরা ক্যামেরার মধ্যে এসে হোঁচট খাবে। তো এখানে আমরা প্রাইমারি ক্যামেরা পাচ্ছি IMX 906, এই টেলিফটো ক্যামেরাটা পাচ্ছি IMX 882 যেটা 3x অপটিক্যাল জুম দিবে, আর এখানে একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল, আর সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চলুন কিছু পিক্সেল স্যাম্পল দেখে নিই। যদিও আজকের ভিডিওতে আমি ক্যামেরা নিয়ে ইনডেপথ আলোচনা করার কোনো সুযোগ নাই, তবে চেষ্টা করবো যতটুকু এক্সপেরিয়েন্স করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমে আপনাদেরকে একটু ডেলেটের পিকচারগুলো দেখাই। প্রাইমারি ক্যামেরাটা আসলে আমি যতটুকু ভাবছিলাম যে এভারেজ বা মিডিওকার পারফর্ম করবে, কিন্তু আমাকে সারপ্রাইজ করে দিয়ে ক্যামেরাটা এভারেজের থেকেও কিছুটা বেটার পারফর্ম করেছে বলেই আমার মনে হয়। প্রথমত এটার হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলসটা খুবই চমৎকার, তার উপর ছবির ওভারঅল এক্সপোজার ব্যালেন্সিং রিয়েলমি বেশ ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারছে। একই সাথে অটো ফোকাসিং পারফরমেন্সটা খুবই ভালো ছিল, আবার ওএস থাকার কারণে ওভারঅল ছবি তোলার সময় বেশ খানিকটা সহজই লেগেছে এটাতে ছবি তুলতে। কিন্তু এই ফোনে বিশেষত্ব হচ্ছে যে এটাতে একটা প্রাইমারি ক্যামেরার সাথে 3x, এটা পেরিস্কোপ জুম না, জাস্ট টেলিফটো জুম, তবুও এটাতে 120x পর্যন্ত ডিজিটাল জুম দিয়েছে রিয়েলমি। তো এই পারফরমেন্সটা দেখার জন্য আমি মোটামুটি প্রত্যেকটা জুম অপশনেই একটা করে ছবি তুলেছি। সো আপনারা একটু দেখুন, দেখতে দেখতে বুঝতে পারবেন যে কোন জুমে এই ক্যামেরা কতটুকু ভালো পারফর্ম করতেছে। তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা বলতেছে যে দিনের বেলায় আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, মেইন ক্যামেরা, জুম ক্যামেরা সবগুলো ক্যামেরাতেই কালারের তেমন কোনো তারতম্য দেখাই যায় নাই। তো যেহেতু আমরা এখানে জুম টেস্ট করতেছি, জুমিং এর বিষয়ে যদি বলতেই হয় 30x পর্যন্তই এটার ছবিটাকে ইউজেবল লেগেছে। এরপর যখন 60x যায় সেখানেই গিয়ে মোটামুটি ছবিটা আনইউজেবল হয়ে যায়। আর 120x এর কথা নাই বললাম। আপনারা যদি আমার Vivo X200 এর ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে পেরিস্কোপ ক্যামেরা আর জাস্ট একটা নরমাল টেলিফটো ক্যামেরার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। সো এটা 120x দেয়া খুব একটা মার্কেটিং করলেও লাভ নাই, বিকজ আপনারা 30x এর পরে খুব একটা ছবি তুলে মজা পাবেন না। তবে এই ক্যামেরাটা আমাকে অন্যভাবে তার সাথে অ্যাটাচড করেছে, বিকজ এই ফোনটাতে আমি 3x টেলিফটো দিয়ে নরমালি পিকচার তুলে একটু বেশি মজা পাচ্ছিলাম, বিকজ অফ ইটস ফিল্ড অফ ভিউ এবং ওভারঅল ছবির আউটপুটটাই বেশ রিয়েলিস্টিক একটা ভাইব দেয় ছবিতে। আপনারা সাইড বাই সাইড 1x এবং 3x এর ছবিটা দেখতে পাচ্ছেন, আশা করি পার্থক্যটা বুঝতে পারবেন। এরপর যদি লো লাইটে আসি, এই ক্যামেরাটা আমি বলবো যে অ্যাজ এ ফ্ল্যাগশিপ অর ফ্ল্যাগশিপ কিলার ডিসেন্ট পারফর্ম করেছে। স্পেশালি কন্ট্রাস্টের পরিমাণটা লো লাইটে বেশ খানিকটা বেড়ে যায়, যেটা না হইলেই ভালো হইতো। তবে হ্যাঁ, এই ক্যামেরার যে স্ট্রং এইচডিআর পারফরমেন্সটা এটা কিন্তু লো লাইটে বেশ খানিকটা হেল্প করেছে। আর একই সাথে যেটা একটু আগে বলেছি, ফোকাসিং স্পিড বা ফোকাসিং অ্যাকুরেসি খুবই ভালো। এটা স্বচ্ছ বা গ্লাস টাইপের অবজেক্টেও খুব সহজে ফোকাস দিতে পারতেছিল। ওভারঅল আমি বলবো এটা লো লাইটের ডিসেন্ট একটা ক্যামেরা। জাস্ট একটু অ্যাঙ্গেল আর লাইটিং বুঝে ছবি তুলতে পারলে লো লাইটেও চমৎকার ছবি তোলা সম্ভব এই ক্যামেরায়। তারপর একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করলাম, এই ফোনে আপনারা ম্যাক্রো তুলতে পারবেন এই টেলিফটো লেন্স দিয়া। তো আমি একটা ম্যাক্রো তুলছি, আবার নিজের হাতে টেলিফটো দিয়েই জাস্ট নরমাল একটা তুলছি। সাইড বাই সাইড দেখলে বুঝতে পারবেন আসলে কি পার্থক্য। আর লো লাইটেও এটার জুমিং ক্যাপাবিলিটিটা দিনের মতোই লাগলো, আই মিন ডিটেলসের দিক থেকে। আর তাছাড়া কালার রিপ্রোডাকশন ওভারঅল দিনের মতো লো লাইটও যথেষ্ট সম্ভব ভালো ধরে রাখার চেষ্টা করেছে, জাস্ট একটু কন্ট্রাস্টে বেড়ে যায় এইটুকুই। আর যেহেতু জুমের কথা বলতেছি, সো রাতের বেলা চাঁদের দিকে জুম করলে কি আসে সেটাই একটু দেখার বিষয়। তো এই ফোনটাতে আমি 10x পর্যন্ত জুম করে যেটা দেখলাম যে চাঁদের অ্যাকচুয়ালি ন্যাচারাল ছবিটা আসে, কিন্তু 10x এ জাস্ট হাফ সেকেন্ড অর 1 সেকেন্ড ধরে রাখলে এটা চাঁদটাকে ডিটেক্ট করে দিয়ে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ছবি বসায় দেয় এবং এই ফেক চাঁদের ছবিটা দেখতে এরকম। তাছাড়া এই ফোনে পোর্ট্রেট ছবি আসলে খুব একটা তোলা হয় নাই। এটার পোর্ট্রেটটা আরো ভালো করে দেখার ব্যাপার আছে। ইনিশিয়ালি আসলে আমি এজ সেপারেশনে একটু প্রবলেম দেখছি। তবে আরেকটু ঘাটাঘাটি করে দেখলে এই ক্যামেরা সম্পর্কে আরেকটু ভালো বলা যেত। তবে ইন্টারেস্টিংলি এটার ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে বেশ খানিকটাই ভালো লেগে গেছে। কিভাবে আমি আসলে জানি না। এই ধরনের ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোতে ব্যাক ক্যামেরাতেই মানুষ খুব একটা এক্সপেকটেশন রাখে না। সেখানে ফ্রন্ট ক্যামেরাতে এক্সপেকটেশন থাকার কথাই না। তো সেখানে আমি ফ্রন্ট ক্যামেরায় আমি বলব যে বেশ ভালো কিছু রেজাল্ট পেয়েছি। বিশেষ করে এটার যে হাই ডাইনামিক রেঞ্জ ডিটেইলস প্লাস যে এক্সপোজার ব্যালেন্সিং এইগুলা মোটামুটি বেশ ভালোই ছিল। পাশাপাশি পোর্ট্রেট ছবিরও যে সাবজেক্ট সেপারেশনটা এটাও বেশ পারফেক্ট ছিল। ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে ব্যাক ক্যামেরাটা বেশ খানিকটাই চলনসই। মানে অ্যাজ এ ফ্ল্যাগশিপ কিলার যতটা খারাপ মনে করছিলাম ততটা খারাপ তো নাই। বরং ফ্রন্ট ক্যামেরাটাও অনেকটা মনে ধরার মতো। তো ভিডিও রেকর্ডিং সেগমেন্টে কিন্তু আপনারা HDR এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনাদেরকে আমি এই মুহূর্তে সাইড বাই সাইড রেজাল্টসগুলো দেখাচ্ছি HDR এবং নরমাল SDR এ কিরকম আসে। তো এই জুম করা অংশটা যদি খেয়াল করেন দেখতে পাবেন যে আসলে HDR ভিডিওতে কালারটা আরেকটু বেটার আসছে এবং শ্যাডো এরিয়াতে ডিটেইলস আরেকটু বেটার আসছে এইটুকুই। তবে এটার বিশেষ সুবিধা হচ্ছে যখন আপনি ভিডিওটা এডিটিং করতে যাবেন, কালার গ্রেডিং করতে যাবেন, তখন বেশ কিছুটা ফ্লেক্সিবিলিটি পাবেন। কারণ হচ্ছে এটা Rec 2020 কালার প্রোফাইলে রেকর্ড করে ভিডিওটা। তারপর এটা টেলিফটো ক্যামেরাটা দিয়ে আমি আসলে ডাবল অর্থাৎ 6x এ জুম রেখে একটু ভিডিও করার ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম যে প্যানিংটা ঠিকমতো হচ্ছে কিনা। অ্যান্ড সারপ্রাইজিংলি এটার খুব সুন্দর প্যানিং করতে পারে।
তবে এটা ফ্রন্ট ক্যামেরাতে আপনারা জাস্ট 1080p 30 পর্যন্তই পাবেন। আমার আসলে খুব একটা এক্সপেকটেশন ছিল না। সো 1080p 30 ইজ ওকে। স্টেবিলাইজেশন আছে এবং মোটামুটি ব্লগিং করার জন্য ভালোই ক্যামেরা, খারাপ না। আর এই হচ্ছে লেন্স ফ্লেয়ারের অবস্থা। ২ টা ক্যামেরার লেন্স ফ্লেয়ার আমি বলব মোটামুটি ভালোই। ঠিক আছে, মানে ছবিতে খুব বেশি একটা হ্যাম্পার করে নাই। তাছাড়া এই ফোনে কিন্তু 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করা যায় এবং এই 8K টা আসলে কতটুকু ডিটেইলস ইমপ্রুভ করে এই বিষয়টা দেখার জন্য আপনাদেরকে জুম করে সাইড বাই সাইড রেজাল্টটা দেখাচ্ছি। 4K 30 আর 8K 24। ফোনটাতে Realme UI 6 ব্যবহৃত হয়েছে বেসড অন Android 15। চাইনিজ ROM হলো গুগলের যে সার্ভিসটা এটি কিন্তু বাই ডিফল্ট অ্যাক্টিভেটেড। লাইক অন্যান্য ফোনগুলোতে চাইনিজ ROM এ ডিঅ্যাক্টিভেট করা থাকে, অ্যাক্টিভেট করে নেওয়া লাগে। এটাতে অ্যাক্টিভিটি করা ছিল। জাস্ট গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আমার আলাদা করে ডাউনলোড করা লাগছে। তো এই ইউআইটা প্রচুর পরিমাণে ব্লোটার হলে এগুলো আনইনস্টল করা যায় এবং সিস্টেম অ্যাপ দেখলাম মাত্র 16টা। সো ওভারঅল ইউআইটা বেশ লাইট ওয়েটই মনে হলো আমার কাছে। আর টু বি অনেস্ট, ভেরি ফ্র্যাঙ্কলি বলতেছি, চাইনিজ যত রম আমি আজ পর্যন্ত চালাইছি তার মধ্যে এই রিয়েলমি ইউআই এর চাইনিজ রমটা মনে হলো সব থেকে বেশি ক্লিন এবং সব থেকে বেশি ওয়েল ম্যানার্ড। এই রিয়েলমির ইউআই নিয়ে আসলে অনেক কিছুই বলার ছিল, আর যদি আজকের ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। আর তাছাড়াও ইউআই নিয়ে খুব বেশি আলোচনা করতে চাচ্ছি না, বিকজ আপনারা এই ফোনগুলো যখন কিনবেন হয়তোবা ম্যাক্সিমাম পিপল এই গ্লোবাল যে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট হবে সেটাই কিনবেন, আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা কয়েকদিন পরে লঞ্চ হতে যাইতেছে। তো সেখানে কিন্তু ইউআই এর মধ্যে এটার সাথে কোনো মিল পাবেন না, দেখা গেছে অনেক ফিচারও থাকবে না যেটা এটাতে আছে। সো ইউআইটা আপাতত স্কিপ করলাম। তো এই ছিল রিয়েলমি GT7 Pro কে নিয়ে আজকের আলোচনা। আজকের ভিডিওতে যথাসম্ভব চেষ্টা করেছি একটা ব্রিফ ডিসকাশন করার, যাতে করে আপনারা স্মার্টফোনটা কেনার জন্য প্রস্তুতি নিতে পারেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার যদি কোনো মন্তব্য থাকে স্মার্টফোনটির ব্যাপারে প্লিজ কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ টেকএনটক বিডিকে আজকের ভিডিও তৈরিতে সহায়তা করার জন্য। আপনারা এই মুহূর্তে রিয়েলমি GT7 Pro কিন্তু পেয়ে যাবেন টেকএনটক বিডির কাছে। অথেন্টিক এবং রিলায়েবল স্মার্টফোন এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে টেকএনটক বিডির শপে, এবং এই শপ লোকেশন, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ভিজিট করে আসবেন।